প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যখন বিজনেস শুরু করেছিল একদম ক্যাটারিং বিজনেস, তখন প্রথম ইনকাম মানে হাতে কত টাকা এসেছে? 80 টাকা। 80 টাকা। তো সেই 14 বছর আগে, মানে 14 না, হয়তো মেবি 16-17 বছর হ্যাঁ। আগে ক্যাটারিং শুরু করেছিলেন। Catering। তো সেই ক্যাটারিং থেকে শুরু করে এই এখন 17 বছর পরে এসে এখন ইনকাম কত? এখন গড় 2000 টাকা। ডেলি। বর্তমানে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে মানে চাকরি বলতে গেলে হ্যাঁ, নেই, নেই। সেখানে তুমি খেটে কাজ পশ্চিমবঙ্গে করছো। চাকরি বলতে আজ থেকে না, কবে থেকে আছে। আমি তো শিক্ষা জগৎ মানে যেটুকু শিখেছি, কখন আমাদের বেলায় কি ছিল, আমাদের সময়টাতেও তো কিছু ছিল আচ্ছা, না। তখনও ছিল না, এখনো তখনও নেই। ছিল না, এখনো নেই। পরোটা প্রতি কারাকারি শুরু হয়ে গেল এমন অবস্থা। আচ্ছা আচ্ছা। পরোটা নিচ্ছি 400-500, লোক জমছে 1500। হ্যাঁ, মানে লোক মিনিমাম 1 কিলোমিটার লাইন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেই সময় আমি সামাল দিয়ে যাচ্ছি দুর্গা পুজো পর্যন্ত। এবার আমার ওইখানে একটা কালী পুজো হয় আমার ইউনিয়নের ওখানে। এবার বেশ আমি বেচা কিনা ভালো দেখে নবমী পর্যন্ত কাজ করলাম। বিশাল বেচা কিনা, মানে পরোটা নিতে দেরি আছে, বিক্রি 8টা 7টা 6টার মধ্যে যাচ্ছি, ফার্স্ট ট্রেনে 6:30 7টার মধ্যে পরোটা। মানে লোকে আমাকে পরোটা খাওয়ার জন্য শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকছে, আচ্ছা। যে আমি আসি, আমার পাশ দৌড়াচ্ছে, এমন একটা অবস্থা। কিন্তু পরোটার জায়গায় পড়েছে না, রাজুদা রাজুদা রাজুদা। মানে আমি যেদিকে দৌড়াচ্ছি ওরা দেখি পেছনে সেই দিকে। জনগণ কি পারবো না, করবো না বলে কিছুই নেই। শক্তি আনতে হবে, ইচ্ছা শক্তি জাগতে হবে, মনরে দুর্বল করলে হবে না, মনে শক্তি আনতে হবে। নতুন প্রজন্মে যারা বিজনেস করতে চাইছে, অনেক সময় তাদের মনে অনেক ভয় থাকে যে যদি আমি বিজনেস করতে করতে ফেল হয়ে যাই, যদি কোনো কিছু না চলে, আমার টাকা যদি জলে চলে যায়, আমি তখন কি করব। তো যারা সিরিয়াসলি বিজনেস করতে চাইছে, যাদের মনে ইচ্ছা আছে না বিজনেস করি, আমি কিছু করব, আমি চাকরি করব না, আমি মানে একজন বিজনেসম্যান হয়ে দেখাবো, তো তারা কিভাবে জীবনে ধীরে ধীরে ছোটো ছোটো পায়ে স্টেপ ফেলে ফেলে জীবনে গ্রোথ করতে পারে? তো প্রথমত যে আমি ধরো যখন আমি 50 থেকে 150 মতো পরোটায় আসলাম, আমি তো দিন দিন 20 পিস করে বাড়াচ্ছি, মানে ধীরে 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 ধীরে, একবারে তো হবে না। তো আমি কিন্তু বাড়ি আসতাম 1টা ট্রেন ধরে। আমি জানতাম যে আমি হবে, আমি 20টা টাকার জন্য আধা ঘন্টা বসে থাকতাম। তো সাফল্যই হচ্ছে জীবনের মূল চাবিকাঠি। তো রাজুদা, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাতে অনেকটাই ছোট, তো তুমি তুমি করে বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন তো মোটামুটি পরোটা বিক্রি করে এখন ফেমাস হয়েছো। তো জীবনে শৈশবকালটা কিভাবে শুরু হয়েছিল? শৈশবকাল ভালোই ছিল। তার মধ্যে মানে যখন মাধ্যমিক দেবো তখন লাইফে একটা এফেক্ট আসলো, কি বাবার কর্ম জায়গাটা খারাপ হয়ে গেল। এই মানে তখন থেকেই আর কি, মানে কর্ম তাগিদে যে কি করতে যাব, কি করব, কি আচ্ছা। করা যায়। আচ্ছা। তো এই যে যে পরোটা বিক্রির যে ব্যবসাটা, এর আগে কি করতে? এর আগে ক্যাটারিং করতাম, মারোয়ারি ক্যাটারিং। মারোয়ারি ক্যাটারিং। ক বছর হলো এই ব্যবসাতে রয়েছো? মারোয়ারি ক্যাটারিং করেছি 1.5 বছর। তখন এমন একটা পরিস্থিতি লাইফে আসলো যে কর্ম, মানে আমি কিন্তু এইচএস দিয়েছি। আচ্ছা এইচএস দিয়ে তোমার পল সায়েন্স নিয়ে পড়তে চেয়েছি, আচ্ছা। যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। রাষ্ট্র। পল সায়েন্স নিয়ে পড়তে পড়তে তখন পরিবারের প্রতি এমন একটা এফেক্ট আসে, ঘরে বোন, এদিকে দিদি, এদিকে আমি, বাবার কিনাই ইনকাম নাই। তো পরিস্থিতিটা যত দিন যাচ্ছে একটা ভয়ানক সৃষ্টি হচ্ছে, কি করব। তখন আমার কি করতে হলো, পড়াশুনোকে ত্যাগ করে কর্মজীবনে আমার পা ফেলতে হলো। কি করি, হুম। তখন যার কাছে যাই, পারবি না, নেব না, তুই এসব বুঝবি না, কিছু তো একটা করতে হবে। হুম। তো করি কি, বন্ধুদের হেল্প নিয়ে গেলাম মারোয়ারি ক্যাটারিং করতে। আচ্ছা। কোথায়, কলকাতার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায়। কোনোদিন রিপনিষ্ঠিত, তো কোনোদিন মৌলালি, কোনোদিন রাজাবাজার, তো কোনোদিন সল্টলেক। সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে মানে ওদের বিয়ে হয়, কোনো পুজো, গণপতির পুজো হয়। তো কি করতে, তো ট্রেটা ধরে থাকতে হতো, আচ্ছা। খাবারের ট্রে, যাই খাক, জুস হোক, রাইস হোক, যাই হোক, ওটাকে পিক আপ বলা হতো আমাদের টাইমে। মানে সাধারণত কলকাতার দিকে যেরকম হয়ে যেগুলো হয়ে থাকে, সার্ভিসম্যান দেয়, পিক আপরা ধরে ওটাকে কালেক্ট করে ধোয়ার জায়গায় দিয়ে আসে। বুফে ক্যাটারিং টাইপ। হ্যাঁ, বুফে কাটার একটাই, রাইট। তো সেটা করলাম 1.5 বছর। 1.5 বছর। সেটা করতে করতে এই পরোটাটা আমাদের পরিবারের কেউ না কেউ জানতো, মানে এটার প্রতি অভিজ্ঞতা ছিল যে আমরা, আমার কাকারা পরোটা বেচত, জ্যাঠা কাকা রিলেটিভ আমরা বাদে। তো
তো সেই ক্ষেত্রে আমরা পরোটার সম্বন্ধে জানি যে কিভাবে ময়দা মাখলে পরোটা হয়, করতে না পারলে অভিজ্ঞতা আছে। আর প্রতিবেশীদের মধ্যেও আমাদের এটা হয় আর কি, সেই সূত্রেই আমার পরোটার লাইনে আসা। তো পরোটা লাইনে তুমি এসেছিলে, সেটা তো তুমি বললে কিভাবে কি কাহিনী হলো। তো প্রথম কে বানিয়েছিল পরোটা? আমার পরিবার, হ্যাঁ, তোমার পরিবার। মা বাবা আমাকে, আমি তখন বললাম মানে আমি যখন ফিরতাম ক্যাটারিং করে বাড়ি থেকে 11:42-এর ট্রেন, তখন আমি 9টার দিকে শিয়ালদা চলে আসতাম, হুম, কিংবা 10:30। তখন আমি পরোটাটা খেতাম। সেই সূত্র ধরে আর কি আমার জার্নি। তখন কেউ একজনের হাত ধরে পরোটাতে আসা। তখন মাকে বললাম, তো এরা যখন জানে তাহলে আমিও দেখি না কি করা যায়। তখন একদিন আমি 2 কিলো 3 কিলো ময়দার পরোটা করে 50 60 70টা পরোটা নিয়ে আমি কলকাতায় গেলাম। আচ্ছা। আজ থেকে তাও 14 বছর আগে। 14 বছর আগে। 14 বছর আগে তখন কলকাতার ভাবমূর্তি ছিল আলাদা, এখন আলাদা। তো কি করি একবার এখানে একবার ওখানে, মানে কেউ খায় না, মানে বলেও না যে এখানে কি আছে। আগে তো, এখন তো স্ট্রিট ফুডে কিছু নিয়ে বসলেই তাকে দাম জিজ্ঞাসা করে, যে কি আছে কি না আছে, খাত না খাত বলে, লোকে তাকায় জিজ্ঞেস দেখে। করে। কিন্তু আমি তখন, শিয়ালদাটাই ছিল অন্যরকম। এই শিয়ালদা আর সেই শিয়ালদার অনেক তফাৎ। 14 বছর আগে। 14 বছর আগে শিয়ালদার নিচে নোংরা, মানে জল কাদা একটা বিচ্ছিরি। তবু আমি গেলাম, এক জায়গা বসলাম, কেউ জিজ্ঞাসাই করলো না। 7টা 8টা বেজে গেল, ওখান থেকে উঠে আর এক জায়গায় গেলাম, কেউ কিছু বলেই না। আমি বললাম এরা কি করে তাহলে। এবার ভয় লাগছে। তখন যাই হোক, 3 কিলো ময়দার দাম 10 টাকা হলেও আমার কাছে অনেক। হুম, এবার বাবা মা করে দিয়েছে, বলছে পারবি না। আমি তো জেদ করে এসেছি, তাও বাবার 20 টাকা বাবার কাছে ধার করেছি। বাবার 20 টাকা খরচা, এই যে সেই 20 14 টাকা। বছর আগে 20 টাকা দাম হ্যাঁ। করেছে। এবার ভয় লাগছে যে বেচি যদি না বাড়ি যেতে পারি, বাবা তো মারবে, যে বারণ করেছিলাম। তো এই করতে করতে একটা জায়গা আমি পেলাম। সেখান থেকে এই 50টা থেকে শুরু করে মানে আস্তে আস্তে 14টা বছর ধরে ওই জায়গাটাকে আমি টিকিয়ে রেখেছি, কোনো একজন মাধ্যমে আর কি। তো শিয়ালদার মতো একটা জায়গা যেখানে তুমি 14 বছর ধরে টিকে আছো, তো কতটা কঠিন ছিল? প্রচুর কঠিন, প্রচুর। এ মানে বলে বোঝানো যায় না। মানে এমন একটা পরিস্থিতি আসলো, এই এখান থেকে তুলে দেয়, ওখান থেকে তুলে দেয়। তো আমি সবার সামনে যেটা বলেছি, স্বপন দা বলে আমার এক দাদা আছে, আচ্ছা। উনি কিন্তু আজকেও আমার পেছনে আছে, 14 বছর আগেও ছিল। তাই ওনার নামটা না বললে নাই। ওই সময় ওনার সাথে দেখা, ভীষণ সাপোর্ট করে। ভীষণ সাপোর্ট। উনি সকালবেলা একটা চাদর গায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি মানে কান্না টাইপের মতো করছি। বলে কি রে বাবা, কি এর মধ্যে? আমি বলি, পরোটা। বলে বাড়ি কোথায় তোর? আমি বলছি ঘুমা। বলে কি হয়েছে? আমি বলি কোথাও বসতে দিচ্ছে না, যেখানে যাচ্ছি বলছে আমার দোকান। তো উনি সেই সময় একটা বন্ধ শাটার আমাকে দেখে দিলে, এখানে বল। আমি তখন বললাম কেউ কিছু বলবে না তো? বললো আমার জায়গা তুই ব্যাস, কেউ কিছু বললে আমার নাম বলবে। ওই যে ওনার সাপোর্ট, আজও পর্যন্ত ওনার সাপোর্ট আছে আজকের দিনে। সেই জায়গায় এখনো আছে। সেই জায়গায় এখনো আছে। কিন্তু মানুষের যে ভালোবাসা, ভিড়টির জন্য উনি একটু সাইড করে সরিয়ে দিয়েছে, কিন্তু ওই শাটার আমার চিরকাল থেকে যাবে। আপনার যে পরোটা যে রহস্য এতটা এতটা ফেমাস হয়েছে, এর কারণটা কি? কি কি উপাদান দিয়ে তৈরি করো এই পরোটা? ময়দাটা সিম্পল ময়দা। লোকে কি করে না করে, আমি আমারটা, আমার পরিবার মিলে এই ব্যবসাটা আমি চেষ্টা করি কতটা ভালো করে লোককে। আমি যেহেতু খাবার বিক্রি করি, তো আমি চাই খাবারটার প্রতি আমি আরো মনোযোগ দিতে। ময়দাটাকে যেখানে লোকে 10 মিনিট মাখে, আমি চাই আধা ঘন্টা মাখে। তো ওটা তোমাকে খাওয়াতে হচ্ছে লোকে, আমি চাই ওটাকে আরো নরম করতে, যেহেতু লোকে খেয়ে যেন আমাকে নাম করে, ভালো বলে। তো ময়দাটা, আমার ময়দা মিনিমাম আধা ঘন্টা ধরে মাখানো হয়, কিছুই না, জল তেল ময়দা ব্যাস। তো এই যে এখন যে নামে ফেমাস হয়েছে পকেট পরোটা, এই পকেট নামটা কিভাবে আসলো? পকেটটা পরোটাটা এমন একদিন এমন লোক জিজ্ঞাসা করেছিল, কি আমি বলে ফেলেছিলাম পকেট পরোটা কি, মানে নিয়ে পকেটের মধ্যে নিয়ে ভরে দিতে। পকেটে দেওয়া যাবে। আর আমার আচ্ছা। পরোটাটা কি একদম সফট, আচ্ছা। আরো মানে আরো 5 জনের চাইতে সফট। এমন কোনো কি গল্প আছে বা এমন কোনো কি ঘটনা যার জন্য তুমি এই 14 বছর ধরে এই যে ব্যবসাটা চালিয়ে যেতে অনুপ্রাণিত বোধ করেছিলে? না, গল্প বলতে কি, দেখো একটা কঠিন রহস্য। এটা হচ্ছে একটা ছেলে যখন তার স্কুল লাইফ, হুম। যখন 1 2 3 4 এক ধাপ, 5 6 7 8 8-এ যখন পাশ করে, সে কি, যে আমি আমার সামনে মাধ্যমিক, মাধ্যমিক। একটা বুক ভরা স্বপ্ন, কিন্তু হুম। 2009-10 তখন একটা ভয়, একটা একটা স্বপ্ন, ভয়, সবকিছু একটা মিলিয়ে স্বপ্ন, মিশিয়ে। সবকিছু। হুম। তো
আজকাল করতে দিন যত গড়াচ্ছে, অ্যাডমিট হলো, রেজিস্ট্রেশন হলো, দিন পড়ে গেল, ভোট পড়ে গেল। তখন কি একটা ছেলের স্বপ্ন, কেরিয়ার, সেই জায়গাটা যে স্বপ্নটা ভেঙে যায়, তখন সেই ছেলেটার কতটা মানে মানসিকতায় লাগে বলো। দেব না করে মাধ্যমিক দিলাম, হাই লেভেল পাস করলাম। পাস করার পর কি করতে হবে, 3 মাস বন্ধ। 3 মাস সাধারণত বন্ধ থাকতো আমাদের সময়। তখন কি করি, মানে পরীক্ষার পরে 3 মাস বন্ধ। পরীক্ষার পরে পরীক্ষা দিলাম, টেনে টুনে পরীক্ষাটা দিলাম। তখন কিন্তু আমাদের পরিবারে একটা এফেক্ট চলেই এসছে। আচ্ছা তো তখন আমি ভালোভাবে পাস করলাম। আচ্ছা। ভালোভাবে পাস করলে এবার এইচএস দিতে হবে। এবার HSC মা বলল পড়। বাবা তখন টুকটাক কাজ করে, হুম। অল্প সামান্য পয়সা রোজগার করে, কিন্তু পরিবারে তো ওই 3 জন। সেই মুহূর্তে দিদির বিয়ে ঠিক হয়ে গেল। এবার একটা বাড়িতে একটা বিয়ে মানে বাবাও মানে জ্যাঠা কাকা সবাইকে ডাকলাম, যেটা বাঙালি মতে হয়, কেউ হেল্প করার নেই, বাবার যা করার করতে হবে। তখন বললো পড়াশুনো থাক, তুই আমার সাথে হেল্প কর। তাই বললাম না বাবা, পড়াশুনোটা ছাড়লে হবে না, বন্ধু বান্ধব সবাই পড়াশুনো করছে, আমি ছেড়ে দিলে আমি একটা কেমন মানে জীবনে একটা স্বপ্ন ছিল। জীবনে একটা স্বপ্ন। তখন কি করলাম, আমি নিজের ইচ্ছাকৃততে এইচএসটা ভর্তি হলাম। আচ্ছা বাংলা ইংরাজি কমন সাবজেক্ট আমাদের সময়, হুম। বাংলা ইংরাজি কমন। আমি এডুকেশন, নিউট্রিশন আর রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স ছিল, আর 4th সাবজেক্ট একটা সাবজেক্ট রাখতে হতো সংস্কৃত। হুম। এই 5 সাবজেক্ট নিয়ে আমি গোমা রবীন্দ্র বিদ্যাপীঠে ভর্তি হলাম। আচ্ছা এবার ইতিহাস ছিল, সরি, যাই হোক অনেক দিন আগের কথা। যে উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে টিউশন দেওয়ার মতো ক্ষমতা বাবার নেই। তো কি করি, গেলাম আমি টিউশনে ভর্তি হলাম। তখন কি করা যায়, এই তখন আমার এই ক্যাটারার শুরু। আচ্ছা সেই ক্যাটারার করতে করতে আবার মানে পরিবারের প্রতি আবার একটা দায়িত্ব। আর্থিক এবার আস্তে আস্তে যখন ওই ক্যাটারে করে 100-150 টাকা ইনকাম করছি, টাকাটা কিন্তু পরিবারের দিয়ে দিচ্ছি। এবার আমি তখন বুঝছি যে আমার কিন্তু একটা দায়িত্ব নিতে হবে। তখন নিজেকে না ওদিক থেকে সরিয়ে দিলাম, যাক চোখের জলে পড়ার একটা ছেলে ওই সময়টায় কতটা সে মানে নির্ভরশীল। এখনো আমার বইগুলো কিন্তু ট্রাঙ্কে ভরা আছে। এমনকি যখন মাধ্যমিক দিতে দেব, তখন আমার সময় ABTA, অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের একটা বই পাওয়া যেত, সেটা আমার কেনার ক্ষমতা ছিল। সেটা আমি মানে আমাদের গ্রুপের থেকে ভাগ করে পড়েছি। যেমন 120 টাকা দাম ছিল, এবং সেই কলেজ সময়। স্ট্রিট গেলে 100 টাকায় পাওয়া যায়, লাল রঙের একটা এত বড় বই। তো খাতা কিনতে পারতাম না, মানে একটা না আমার লাইফটাই গেছে দুর্ভিক্ষের মধ্যে। না পেরেছি পেন খাতা। তখন থেকে আমার জীবনে একটা জেদ চলে আসলো যে কিছু আমাকে করতে হবে। তাতে ঘুগনি বেচি আর রুটি বেচি আর ক্যাটারার করি, আমি বেরাই, যা হয় হবে। তখন আমার ক্যাটারারের জীবন শুরু। গেলাম কলকাতার শিয়ালদা। তাই তখন একটা দিন মনে পড়ে, এমনি বলছি ক্যামেরাতে, একটা দিন বাবাকে বলতাম যে শিয়ালদা দেখবো, বাবা বলবো যাস না, মাথা ঘোরাবে। তো সেই দিনটাই আমি একা একা শিয়ালদা যাচ্ছি, আর ওই বাবার কথাটা একা একা চলে গেছিলেন। হ্যাঁ, মানে বন্ধু বান্ধব এরকম তো ক্যাটারার কাজে যাচ্ছি, শিয়ালদা নেমে ওই ওদের বলছিল অত দূর যাবি ট্রেনে, মাথা হ্যাঁ, ব্যথা করবে। যে বাবা বলতো শিয়ালদা যাস না, মাথা ঘুরবে। আর আজকে আমার এই শিয়ালদা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা অংশ, একটা অর্ধেকটা টাইম হয়ে গেল। 24টা ঘন্টার 12টা ঘন্টা আমার শিয়ালদাকে দিতে হচ্ছে ফার্স্ট ট্রেনে যাও তো। ফার্স্ট ট্রেনে। তো ওই সেখান থেকেই আমার জার্নি। তো 14 বছর ধরে এই পড়াটার মধ্যে আমি আছি। তো 14 বছরের যে বিজনেসটা করছো, এর মধ্যে তো অনেক ভালো কাস্টমার দেখেছো, অনেক খারাপ হ্যাঁ। কাস্টমার দেখেছো। তো অ্যাভারেজ সব কাস্টমারদের সঙ্গে সম্পর্ক কিরকম? আমার গুড। সবাই আর কি ভালো বলে, সবাই হাসে। 10 জনের মধ্যে 8 জন আমাকে ভালো বলে, 2 জন খারাপ। সে সব বিজনেসেই থাকে মোটামুটি। আর ভালো বলাটার আমি চেষ্টা করি, যে সেজন্য আমাকে ভালো বলে। ব্যবহারটা আমি সেরকমই রাখার চেষ্টা করি। তো পডকাস্টের মধ্যখানে এসে তোমার হচ্ছে বিশ্ববিখ্যাত ডায়লগটা একবার শোনাতে ইচ্ছা করছে। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা। আচ্ছা ওদিকে থেকে একবার রিপিট করো। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। যাতে হবে না ট্রেনের টিকিট। আচ্ছা শুনেছি এখন নাকি একটুখানি প্রাইস বেড়ে গেছে। প্রাইস বাড়ার সাথে সাথে যখন মানে জায়গাটা চেঞ্জ করলাম, হ্যাঁ তো পেপারস নিয়ে প্রচুর প্রবলেম আসছিল। খাবারটা আমি পেপারে সার্ভ করতাম, আচ্ছা হ্যাঁ তো দেখেছি কিছু ভিডিও। খবরের কাগজে।
তো এটা নিয়ে প্রচুর এফেক্ট আসলে দেখলাম যে আমি যদি 2 টাকা বাড়িয়ে খাবারটার মান বাড়িয়ে দিই, কোয়ালিটি বাড়িয়ে কোয়ালিটিটা ভালো করি, এবং একটা যদি পাতা এবং যেটাকে পেলেট বলে, একটা যদি পেলেট ইউজ করি, তো দেখি না 7 দিন করে, তো 7 দিন করে দেখলাম যে আমার চাইতে কাস্টমারের উল্লাস বেশি, আনন্দ বেশি। অতএব পরোটা যেটা 3টে পরোটা 20 টাকা ছিল, সেটাকে আমি 3টে 30 টাকা করেছি, তার চাইতে আমার ময়দা এখন বেশি যাচ্ছে, আচ্ছা, আমার লস। মানে কোয়ালিটি একটু বাড়িয়ে প্রচুর ভালো কোয়ালিটি হয়েছে। তরকারি প্রচুর, যেমন আগে আলুটা আমি দোকান ঘুরে কিনতাম, এখন একদম ফ্রেশ আলু। আজকেও 1300 টাকার আলু এসছে, মানে 1 বস্তা। ছোলা মটর কাবলি ছোলা যে যতটা প্রয়োজন তার চাইতে অধিক প্রচুর মাল বাড়িতে প্যাক করা থাকে। তো কিছু কোশ্চেন করবো, সত্যি করে বলবে, ঠিক আছে? তো যখন বিজনেস শুরু করেছিল, একদম ক্যাটারিং বিজনেস, তখন প্রথম ইনকাম মানে হাতে কত টাকা এসেছে? 80 টাকা। 80 টাকা। তো সেই 14 বছর আগে, মানে 14 না, হয়তো মেবি 16-17 বছর হ্যাঁ। আগে ক্যাটারিং শুরু করেছিলেন। তো সেই ক্যাটারিং থেকে শুরু করে এই এখন 17 বছর পরে এসে এখন ইনকাম এখন গড় 2000 টাকা ডেলি। এছাড়া তো তোমার আরো যারা কাজ টাজ করে তাদের পারিশ্রমিক আছে। হ্যাঁ, মোটামুটি- পারিশ্রমিক অ্যাকচুয়ালি যদি আমি ধরতে যাই, আমার ব্যালেন্স জিরো। আচ্ছা, আমার কলকাতাতেই 500 টাকা খরচা আছে per day। পার ডে, কলকাতাতেই 500 টাকা খরচা আছে। আচ্ছা, তারপর ঘরে একজনকে রাখা আছে, তাহলে 200 টাকা। মা আছে, বাবা আছে, ওয়াইফ আছে, তাদের প্রত্যেকের একটা আলাদা পারিশ্রমিক আছে। তারপরে সংসার, ডিপেন্ড আমি একা ইনকাম, মেম্বারশিপ 7 জন, আত্মীয় স্বজন রিলেটিভ আসতেই আছে। আমার প্লাস পয়েন্টটা কোথায়? একটা ছেলে বর্তমানে আমার পাশে দাঁড়ালে 200 টাকা, 2-4টে বাচ্চা কাচ্চা চেলাবেলা আছে, সবাইরে কিছু কিছু করে দিতে হয়। একটা পার্মানেন্ট ছেলে রাখা আছে, তাকে 200-250 দিতে হয়, একে 20 টাকা, ওকে 50 টাকা, জলের এই করে 500 টাকা। এবার সবার একটা আলাদা পারিশ্রমিক আছে, তার মধ্যে সংসার আছে। মানে সেই 17 বছর আগে যেখানে তুমি 80 টাকা দিয়ে নিজের মনের জোরে আর কি ঘর থেকে হ্যাঁ। বাইরে বেরিয়েছিলে, সেই বাইরে তখন বেরিয়েছো এখনো ঘরের বাইরে লড়াই করে যাচ্ছ। এখনো প্রচুর লড়াই। আচ্ছা, এখনো অনেক লড়াই বাকি আছে অবশ্য, অনেক স্বপ্ন আছে যেগুলো পূরণ হবে। তো এটাই মানুষ আর কি বুঝতে চায় না, অনেক সময় মানুষ ভাবে যে যারা আর কি ফুটপাতে বিজনেস করছে বা যারা নিজের দমে কিছু করতে চাইছে, আহ, তাদের মানুষ ভ্যালু দেয় না অনেক সময়। আমি 14 বছর কোনো ভ্যালু পাইনি, আমি ভ্যালু পেলাম এই 2024-এর লাস্টে। হ্যাঁ, আমি লোকের কিন্তু কি আক্ষরিকত্ব যেটা বোঝায় যে ধৈর্য বলে কিছু যদি থাকে, হুম, তার ফল একদিন ভগবান দেয়। যে আজকে আমি ভাইরাল তার জন্য না, আমি আমার কাছে ভাইরাল না, আমি সাধারণ হ্যাঁ, পরোটা। তুমিও তো এটা চাওনি যে না লোকে না, আমার আমি কাছে চাই ভিডিও না। করুক, তুমি তো নিজে শান্ত হয়ে সব হ্যাঁ, বিজনেস হ্যাঁ, করতে। আমি আজও যে ভাইরাল কি জিনিস বুঝি না। হুম, তো আমি আমার কাছে সেই পরোটা বিক্রি করি, ওই রাত 3টে রাত 12টায় উঠতে হবে, পরিবার নিয়ে কঠিন পরিশ্রম, কলকাতায় যেতে খেতে হবে। আমি কি বললাম যে ভালোবাসা হচ্ছে একটা প্রকৃত জিনিস, মানুষ কিন্তু আমাকে ভালোবাসছে। হুম, এমনকি 3টে পরোটা খেতে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, বালুরঘাট, এমন কি প্রচুর ব্যাক সাইডের লোক আসে। আচ্ছা, এই তো একটা ভালোবাসা, তো হুম। একটা আবেগ, তো তাই না? তো এটা তো মূলত কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে যে কিছুদিন social আগে media তে হ্যাঁ, viral আমি হয়ে তো গেছে। বলছি 2024-এর মিডিলে, এর আগে তো আমি সেই একই ছিলাম। তো এরপরেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বলে যে না তারা, মানে এরকম বেশিরভাগ সময় বলে তারা যে তোমাদের মতো যারা খেটে কাজ করছে, যারা 10 বছর 15 বছর ধরে বিজনেস করছে, তারা হুট করে এসে বলে যে তাদের ওরাই দাঁড় করিয়ে দিয়েছে। না, ঠিক আছে? এগুলো ভুল। কতটা সত্যি মনে হয়? কতটা সত্যি বলতে, দেখো, আমি আমার হয়ে বলছি, আমার কাছে সোশ্যাল মিডিয়া আজকের ফুড ব্লগারদের একটা জায়গা অংশ আছে, অবশ্যই আছে। অবশ্যই আছে। কিন্তু কঠিন পরিস্থিতিতে আমি শিকার হয়েছি, হুম, একটা প্ল্যাটফর্ম তো তৈরি করেছি, তারপরেও তো তুমি ব্লগ করতে এসেছো। হ্যাঁ, অবশ্যই তাকে আমি কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আজকে ফুড ব্লগ কিংবা সোশ্যাল নেটওয়ার্ক ছিল বলে লোক আমাকে চিনেছে, চিনেছে। কিন্তু তার আগে তোমার প্ল্যাটফর্মটা আমার তৈরি করতে হয়েছে। হুম, একটা জায়গায় যে আমি শিয়ালদা পরোটা বেচি, আমার দাঁড়ানোর জায়গাটা তো তৈরি করতে হয়েছে বলে আপনি যেতে পেরেছি। একদম একদম। কিন্তু ওই দাঁড়ানোর জায়গাটা যে কি কঠিন পরিশ্রম, সেই ছেলেটাই জানে যে কঠিন বাস্তবের মধ্যে যে জায়গাটা তৈরি করে। আমাকে এমন দিনে যে লোকে ফেলে দিয়েছে, আমি মার খেয়েছি, আমি গালাগালি খেয়েছি, কিন্তু আমি জায়গা ছাড়িনি, জায়গা টিকে রেখেছি। এক দাদা চলে গেছে, আর এক দাদা এসে মেরেছে, আমি মার চর খেয়েছি অনেকবার,
কিন্তু একদিক দিয়ে চোখের জল বেড়েছে, আর একদিকে ভাবছি বাড়িতে তো পরিবার আছে, আমি যদি এখন রাগ করে চলে যাই ওদের কে তাকাবে। ক্ষণিকের জন্য রেগে যাচ্ছি, আবার আমি শান্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রায়শই দেখেছি তুমি অনেকটা শান্ত প্রকৃতির। তো আমি বলবো না যে সেই সুযোগ নিয়েছে বা কিছু, কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর এমন আছে যারা তোমার সামনে দিয়ে ওই নাচানাচি করে ভিডিও করেছে বা একটু ক্রিঞ্জ কন্টেন্ট টাইপের করেছে। তো সেই সব বিষয় নিয়ে কি বলতে চাও? সেসব বিষয় দেখো, কেউ এগুলো হচ্ছে যে যার মন মানসিকতা। আমি এখানে দোকানদারি করছি, তুমি যদি এখানে এসে কিছু করো সে দায়িত্ব আমার না। আমার চোখ আমি তো যাবেই দেখার জন্য। হ্যাঁ, এবার সেটা তোমাকে কিছু না, কিন্তু তার প্রভাব তোমার বিজনেস আমার বিজনেসে পড়েছে, কিন্তু এটা যে করেছে তার মানসিকতা মনে করি, সেই প্রকৃতির হয়তো না। মানুষ তো বিভিন্ন, আমাদের সমাজ, এগুলো হচ্ছে সমাজ, আমাদের সমাজ ব্যবস্থা তো বর্তমান অনেক উন্নত। অতএব ওই ওনার দোষ না, দোষ হলো আমাদের প্রকৃতি, আমাদের সমাজ। হ্যাঁ, বর্তমানে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে মানে চাকরি বলতে গেলে হ্যাঁ, নেই, নেই। সেখানে তুমি খেটে কাজ পশ্চিমবঙ্গে করছো। চাকরি বলতে আজ থেকে না, কবে থেকে আছে। আমি তো শিক্ষা জগৎ জগৎ মানে যেটুকু শিখেছি, কখন আমাদের বেলায় কি ছিল, আমাদের সময়টাতেও তো কিছু ছিল না। তখনও ছিল না, এখনো তখনও নেই। ছিল না, এখনো নেই। আচ্ছা, তো আমার মতন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ঢ্যাল ঢ্যাল কলকাতার বুকে বই খাতা পেন, কলেজ স্ট্রিট গেছো কিনা জানি না, আমি একসময় কলেজ স্ট্রিট খাতা কিনতে যেতাম একটা বইয়ের দোকানে। তো গ্র্যাজুয়েট অ্যাভেলেবেল ছেলেরা বইয়ের দোকানে কাজ করছে, অ্যাভেলেবেল। আচ্ছা, সত্যি করে বলবে, ঠিক আছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পার ডে কতগুলো করে পরোটা নিয়েছে? 500, 500। আচ্ছা, 500 গড় পরোটা, 500। গড় 500। তো এই যে যে পরোটা তৈরির যে প্রক্রিয়া শুরু হয়, তো যাও তো ফার্স্ট ট্রেনে, কখন তৈরি হয়? 11:30 থেকে 11:30 থেকে শেষ হয় কখন? 3টে, মানে প্রপার পুরো 3টে পর্যন্ত কাজই 3টে চলে? 10-15 আচ্ছা, 3টে 10-15 পর্যন্ত পুরো কাজ পুরো চলতে কাজ থাকে। চলে। এবার তো শুধু পরোটা না, একদিকে পরোটা, একদিকে তরকারি হচ্ছে, আমি ভাজি, আমার ফ্যামিলি বেলছি, আবার বাবা হয়তো তরকারি করতে, মানে একটা ছোট ছোট একটা লড়াই, মানে পরিবারের প্রতি একটা লড়াই পড়ে যায় ওই টাইমটায়। হুম। আচ্ছা, তো বিগত কিছু দিন ধরে আমরা দেখছি যে তুমি যে জায়গা আগে ছিলে সেই জায়গাতে হয়তো তুমি এখন পরিবর্তন করেছো কোনো হ্যাঁ। কারণে। তো এটা কি কোনো কারণে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সমস্যাটা না হয়েছে, না, ওটা আমি নাকি ওটা নিজস্ব ওটা বাজার কমিটির জন্য। বাজার কমিটির জন্য? যখন দুর্গাপুজো অবধি আমি মানে মোটামুটি 2024 গেল তো, হুম, 2024-এর মিডিলে আমার একটা আচমকা বেচা কিনা বাড়তে শুরু হলো। হুট করে। হুট করে পরোটার দেখি, পরোটার প্রতি একটা ইন্টারেস্ট লোকের বেশি। 2024-এর 6 হুম, 6 থেকে একটা মোটামুটি একটা আমার একটা ভিড় জমতে থাকে। ভিড় জমা শুরু হলো। তা ধরো জানো, মে জুন থেকে আমার একটা হাইপ শুরু হয়ে গেল। হাইট শুরু হলো। এবার অক্টোবর পর্যন্ত আমি সামাল দিতে পারলাম। হুম, এবার অক্টোবরে দুর্গাপুজোর যে কাহিনীটা, এই হচ্ছে আমারে তুলে দিল, মানে পরোটা প্রতি কারাকারি শুরু হয়ে গেল, এমন অবস্থা। আচ্ছা, আচ্ছা। পরোটা নিচ্ছি 400-500, লোক জমছে 1500, হ্যাঁ, আচ্ছা, মানে লোক মিনিমাম 1 কিলোমিটার লাইন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো সেই সময় আমি সামাল দিয়ে যাচ্ছি দুর্গাপুজো পর্যন্ত। এবার আমার ওইখানে একটা কালী পুজো হয় আমার ইউনিয়নের ওখানে। এবার বেশ আমি বেচা কিনা ভালো দেখে নবমী পর্যন্ত কাজ করলাম, বিশাল বেচা কিনা, মানে পরোটা নিতে দেরি আছে, বিক্রি 8টা 7টা 6টার মধ্যে যাচ্ছি ফার্স্ট ট্রেনে, 6:30 7টার মধ্যে পরোটা শেষ, 8টার ট্রেন ধরে বাড়ি চলে আসে। বানাবে কে, মানে মাল, এবার আমি কোনো কেনা ফেনা মাল আমি বেচবো না। না। এবার এরা এর বেশি পারবেও না, হুম, সম্ভবও না। একটা লিমিট আছে, সেই লিমিট, একটা লিমিট পার, দরকারে 250 300 400 500 এর উপরে আর পুরা পারে না। মানুষের স্বাভাবিক তো, তো হাতে বেলছে, মেশিন তো না। এইবার দুর্গাপুজোর নবমী পর্যন্ত একটা বিশাল রমরমা, মানে যেতে দেরি আছে, হুম, মানে লোকে আমাকে পরোটা খাওয়ার জন্য এই শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকছে, আচ্ছা, যে আমি আসছি, আমার পাশ দৌড়াচ্ছে। আচ্ছা, আর আচ্ছা, সেই ক্ষেত্রে বোলাগারদের উৎপাত বেড়ে গেল। আচ্ছা, ভোলাগার কে কোথায় ছিল, এমন বড় কন্টেনার নেই যে মানে ওরা আমার কাছে আসেনি। এইবার সেই সময় দেখি যতটা লোক ততটা ইউটিউব ভোলাগার, আমি ওদের সামলাবো না কাস্টমার, এ কেউ, মানে পরোটা দিচ্ছি একজনকে, হাত দেখছে 10 জন, কার হাতে দেবো, একটা কারার সময়। এবার আচ্ছা, আচ্ছা, এমন একটা পরিস্থিতি, দোকান ফোকান রেখে আমার পালাই যেতে হবে, এমন একটা অবস্থা। কিন্তু পরোটা জায়গায় পড়েছে রাজুদা রাজুদা রাজুদা, মানে আমি যেদিকে দৌড়াচ্ছি ওরা দেখে পেছনে সেই দিকে, জনগণ কি।
আচ্ছা তো আমি এবার দুর্গাপুজোতে 2 দিন ছুটি করার পর যত যাচ্ছি দেখে এরম ভিড়, এইবার স্থানীয় দোকানদের একটা আস্তে আস্তে একটা সমালোচনা, হুম। পার্টি পাশে অফিস একটা, ওদিকে দাঁড়ানো যাবে না, ওদিকে এদিকে আবার দাঁড়ানো রাস্তায় যাবে আছে। না, রাস্তায় দাঁড়ানো যাবে না। তা লোকে যাবে কোথায়? আস্তে আস্তে কালী পুজোর বাস পড়ে গেল। লক্ষ্মী পুজো আসলে কালী পুজোর বাস। তা কোনোবার আজকে 14 বছর ধরে কালী পুজোর বাস পড়লে আমার 200-র উপরে পরোটা বিক্রি হয়। হুম। আর এই সময় প্যান্ডেল প্যান্ডেল ভেঙে লোকে চলে আসে। কি করি কি করি, 31 তারিখ যত সম্ভব কালী পুজো ছিল, আর 28 তারিখ আমার উদ্বোধন ছিল, আমাকে একটা বড় সম্মান দেওয়া হয়েছিল আচ্ছা শিয়ালদা থেকে। তো সেই সময় আমি 27 তারিখ অবধি কাজ করার পারমিশন পেলাম। আগের বার অন্যবার 25 তারিখ অবধি দেয়, মানে 3 দিন আগে বন্ধ করে দেয়। হুম, তো যখন 28 তারিখ উদ্বোধন, 27 তারিখ কলকাতায় গেছি, হুম। দোকানটা লাগাবো কি দেখি লোকে মানে ছোটখাটো একটা মিটিং। ঘিরে ধরেছে মিটিং। আমি যাওয়ার আগে আচ্ছা ওখানকার দাদা বললো একটু সরিয়ে লাগা, মানে বসতে দেরি আছে, সেখানে শেষ। বিক্রি করতে দেরি নেই। আচ্ছা এইবার যখন কালী পুজো হয়ে গেল, 4 তারিখ আমাদের ভাসান, হুম। আচ্ছা 5 তারিখ আমি ওখানকার দাদা ফোন করে বললো দোকান খোল, দোকান বন্ধ করা যাবে না। লোক মানে ওখানে মনে মনে হচ্ছে কিছু একটা মিটিং হবে। তো আমি 4 কিছু একটা তারিখ হবে বড় সড়ো। কিছু একটা হবে, 4 তারিখ আমার ভাসান হলো, 5 তারিখ 6 তারিখ করে 7 তারিখ আমি ডিউটিতে গেলাম, মানে পরোটা করে গেলাম, ভয় ভয় করছে এতদিন ছুটি করেছি। হুম, হুম। অন্যবার যেমন হয়, হ্যাঁ অন্যবার তো স্বাভাবিক থাকে। 2024 বেশি দিন 2023-এও আমার এরকম হয়েছে যে ভাসানের পরের দিন দোকান সেটিং করতেই 1-1.5 মাস টাইম লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমার শুধু মাল 300 পরোটা বিক্রি হতো আমের সিজনে, তাই ছাড়া 150 250 থেকে শুরু করেছিলাম। তো 8 তারিখ 7 তারিখ কাজে গিয়ে দেখি মানে ছোটখাটো একটা মিটিং মনে হচ্ছে, তখন দোকানটা আমি রাস্তায় নামিয়ে দিলাম। আচ্ছা ওই দোকানে লাগানোর আর কোনো পজিশন, মানে শাটার মাটার ভেঙে ফেলে দেবে, হুম, তখন আমি গেলাম ফুটপাতে নামিয়ে দিলাম, রাস্তাটা কি 6 ফুট। হুম। এইবার যখন পাবলিক কাকে দাঁড় করাবো, পাবলিক তো কেউ পরোটা নিয়ে লজে ঢুকে যাচ্ছে, কেউ নিয়ে অশোকাজ সমানধন্য লজ হুম। সেখানে ঢুকে যাচ্ছে, কেউ গিয়ে নারকেলের দোকানে পড়ছে, কেউ পেপারটা গিয়ে লেবুর দোকানে ফেলে দিচ্ছে। এইবার ওরা একটা উত্তেজিত সবাই হয়ে গেল, কেঁপে গেছে জনতা, হ্যাঁ। চারিদিকে। আমাকে কেউ কিছু বলছে না, হুম, বলছে কাকে ওই স্বপনদাকে। লাস্টে দাদা ফ্ল্যাট ছেড়ে প্রত্যেকদিন 5টায় আছে, আমাকে গাইড করে। লাস্ট 10-12 দিন পর দাদা বলছে আমার আয়ত্তের বাইরে, আমি কি করব, তুই কি করবি বল। এইভাবে তো আমি আর কিছু, মানে এমন পরিস্থিতি, আমি ভাবছি আমার এবার বাড়ি আসার টাইম হয়ে গেল। শেষ। তখন আমার ভেতরে একটা রাগ হলো কি যে ব্লগটা বন্ধ করতে হবে, নালে আমার করে খাওয়ার জায়গা নেই। সামলে দেওয়া যাবে না। এই সেই মুহূর্তে কিছু ব্লগার কি করলো, ওই মুহূর্তে সুযোগ নিচ্ছে। সুযোগটা কি, এই মানে কাস্টমারকে ঠেলে দিচ্ছে, মাইক তরকারিতে ফেলে দিচ্ছে, হ্যাঁ। ওই বাঁ হাত তরকারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আমাকে মালা পরাতে যাচ্ছে, আমাকে উত্তিরিয় পরাতে যাচ্ছে, কেউ মিষ্টি এনে মুখে ভরে দিচ্ছে, মানে- কেউ বিস্কুট এনে মুখে ভরে দিচ্ছে। মানে আমি পড়ে গেলাম একটা কঠিন পরিস্থিতি। মানে তখন থেকে ক্রিঞ্জ কন্টেন্ট শুরু হয়ে যায়। হ্যাঁ, এইবার আমি কি করি, আমি কি বাড়ি যাব না, আমি তখন আমি একটু রাগ, আমি বললাম আমি আমার যা হয় হবে, আচ্ছা আমার তো সেই আমার 200 পরোটাই আসুক, আমি এসব সরাতে চাই। সেই মুহূর্তে একটা চরম বিপদের মধ্যে পড়ে গেলাম যে কি করি, আমি কি করি। এবার এদিকে সব দাদা যে তুই কি করবি, এইবার তো মহাজালা, কোনো দোকান, আমি যে ওই মুহূর্তে দোকান নি, দোকান তো সামলাতে পারবো না। হুম, 3 হাত, কলকাতার বাজারে দোকান বেশি বড় হয় না, হার্ডলি 3-4 হাত, ওই কর্পোরেশনের যে মার্কেট, হ্যাঁ আমাকে তার 20 বছর আগে যারা দখল করে আছে সেই দোকান দেবে না, হুম, হয়তো দেখে 3 হাতের এক দোকান দিল, তা নিয়ে আমি করবোটা কি? ওই লোক তো আমি তো সামাল দিতে পারবো না। আর ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় গেলে আমার মার খেতে হবে, হুম। একদম অনিবার্য মার। ওটা তোমার 14 বছরের একটা জায়গা হয়ে গেছে। আমাকে এইখানে কেউ কিছু বলবে না, যা বলবে ওরে ওনাকে অন্য দাদাকে জায়গায় বলবে। হ্যাঁ। আমাকে আর কেউ কিচ্ছু কখনো বলেনি। দাদাকে হোটেল মালিক ফোন করে বলে আমার হোটেলে ঢুকে যাচ্ছে, নারকেলালা বলে। এবার তারাও তো ব্যবসায়ী, হুম, তারাও তো ভাড়া দেয়, তারাও তো রাত জেগে জুড়োচ্ছি। আমি যেমন গুমা থেকে 500 পরোটা নিয়ে যাচ্ছি, কি আমার পরিবার আছে, তারও তো পরিবার আছে। আজকে আমার দোকানের সামনে যদি কেউ এসে দাঁড়িয়ে যায়, আমিও তো অবজেকশন জানাবো। একটা বড় অবজেকশন, একটা কঠিন অবজেকশন চলে আসলো। এবার আমি তখন লাট্টুর মধ্যে ঘুরতে থাকলাম, কি করি। তখন ওই জায়গাটা উনি বেছে দিল যে এখানে করতে লাগ, তোর জায়গা তোর আছে। তার যখন প্রথম দিন ওখানে গেলাম, আমি কান্না করে দিলাম যে আমি শেষ। কি আমার জীবনে মোবাইল ক্যামেরা আসলো যে
আমার এবার ব্যবসাটাই নষ্ট। তখন মনে হচ্ছিল যে এগুলো না আসলেই ভালো। একদম, যে এমন একটা পরিস্থিতি, তো দেখি না, হেরে গেলাম ভালোবাসার কাছে। ওখানে যেতে দেরি আছে, পাবলিকের যেতে দেরি নেই। আচ্ছা, ওখানে ওই line পড়ে দিন গেল। ওই সময় ওইখানে হাজারো লোক, আচ্ছা, জল কাদা নোংরা জায়গাটা, একটা মানে লোকে যায় না ওই জায়গা, সকালে কেউ যায় না, ভয় পায় লোকে যেতে। আচ্ছা। পরের দিন আমি মালপাতি নিয়ে ওই ওই যে ওই ঘুমটির মধ্যে চলে গেলাম, গিয়ে 10 মিনিট দাঁড়াতে লোকে লোক মানে পুরো ফোড়া বসে বয়ে গেছে। তো সেখান থেকে আজও পর্যন্ত ওইভাবেই চলে যাচ্ছে, ওখানেই আছে। ওখানেই আছি। আচ্ছা। ওখান দিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তা ওই দাদাই ঠিক করে দিয়েছে, কোনো প্রশাসনিক চাপ নেই, কাউরে কিছু দেওয়ার নেই, হয়তো একটা দুটো পরোটা এমনি যাই, সেটা আলাদা, কিন্তু ভালোবাসা আর কি হুম, বলতে গেলে। জায়গাটা একদম সেট হয়ে গেছে, মানুষও আসছে, ভালোবাসাও দিচ্ছে, আমার পরোটাটাও তারা খুব ভালো খাচ্ছে। আর আমি চাইছি কি, এই খাবারটা মানুষের কাছে আরো ভালোভাবে দিতে। আচ্ছা। কাগজ ছিল, ওটাকে আমি পরোটাটা ভালো করে একটু দাম করে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, বাঙালি খাদ্যপ্রেমী, হুম। আনলিমিটেড তরকারি দিয়ে 30 টাকা, কাস্টমারের ঠকার কোনো ভয় নেই। এখন বর্তমানে কত দাম চলছে? 3টে 30 টাকা, তিনটে ডিম নিলে 40 টাকা, ডিম নিলে চলে। আর যেটা 30 টাকা ছিল। তুমি ভাইরাল হয়েছো বিগত বলতে গেলে 6-7 মাস আগে থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো 14 বছর ধরে তুমি যে বিজনেসটা করে আসছো, তো গত বছরের প্রথম দিকে কত পরোটা আনতে? আমি প্রথমত 50 পিস নিতাম, হুম। তারপরে 2-4 বছর ওরকম 70-80-100 করে আস্তে চলে আস্তে গেছে। বাড়ছে। আস্তে আস্তে 10-20 করে বেড়েছে, লাস্ট আমি 300 বেঁচে গেছি, অনেক দিন ধরে 300 বেঁচে, 300-320। ওরকমই তারপর চলছে। আস্তে আস্তে যখন এক দুটো ক্যামেরা আসা ধরলো, সত্যি বেচা কিনা একটু বেড়েছে, হুম। আমি 50টা বাড়িয়েছিলাম, এই করতে করতে আজকে 500 এসে দাঁড়িয়েছে। আচ্ছা। তো এই মুহূর্তে যদি কন্টেন্ট ক্রিয়েশন, আমি বলবো না এটা বন্ধ হয়ে যাবে কিছু, যদি কোনো কারণে কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ হয়ে যায়, তাহলে কি তোমার ব্যবসার কোনো ক্ষতি হবে? না, আমি পড়বো না। আমি আমার যে হয়তো 500 জায়গায় 400 পরোটা বিক্রি হবে, হুম। কিন্তু আমার ব্যবসার এক চুলো ক্ষতি হবে না। যেটা আমার মনে বল আছে যে আমি পারবো, আচ্ছা। কারণ কোলে মার্কেট চত্বরে আজকে 14 বছর আমি ব্যবসা করি, হুম। আমার 50টা দোকান চেনা আছে। হুম। এই 50টা দোকানে যে আমি 3টে করে পরোটা সকালে দিয়ে আসি, হুম। তো আমার কোনো কিছু ইয়ে হবে না, আমি আমার জায়গা আবার এটা নেটওয়ার্ক করেই যেতে পারি, এ নিয়ে আমি ভাবি না। কিন্তু আমি পড়বো না, আমি আমার সততা, আমার মনোবলে ঠিক আছে যে আমি পারবো। আচ্ছা। তো ভবিষ্যতে এই ব্যবসা বড় করার কথা ভেবেছো? আপাতত নেই, 14 বছর আমি কঠিন পরিশ্রম করি, মানে যে পরিশ্রম মুখে বলা যায় না। হুম। আমি যে পরিশ্রম করেছি আমার পরিবারের, আমার ওয়াইফ বাদ দিলাম, আমার বাবাও পর্যন্ত জানে যে আমি কতটা পরিশ্রম করি কিংবা কি করি, উনি জানে আমি পরোটা বেচে ওনারা বাড়িতে বানিয়ে দেয় ব্যাস। কিন্তু মেন পরিশ্রম ট্রেনে ওঠার পর, হুম। বনগা লোকাল, হুম। প্রচন্ড ঝামেলা, সেখান থেকে শিয়ালদা নামা, শিয়ালদা নামে ওই মালগুলো ওই জায়গা পর্যন্ত টেনে নিয়ে দুটো হাত আমার ক্যানে নিয়ে আমার হাতগুলোই কড়া পড়ে গেছে। কিন্তু এই কঠিন পরিস্থিতি কোনোদিন আমার পরিবারকে বুঝতে দিইনি যে ওরা কষ্ট পাবে, এই জন্য আমি কিন্তু না খেয়েও থেকেছি দিনের পর, তো বাড়ির ফ্যামিলিকে কোনোদিন বুঝতে দিইনি। অতএব একটা দিন আমরা অত্যন্ত কষ্ট দুঃখে মানুষ হয়েছি, এতটা এতটা মানে ভগবান আমাদের কষ্ট দিয়েছে যে মুখে বলা যায় না, এতটাই। একটা দিন ছিল ক্যাটারিং এ, আমি ওই ময়দা গুলে ওই ভাজা ভাজা মানে নরম নরম রুটি করে কলকাতায় গিয়ে ভাত জোটে টিফিন কারি করে ওই আর একটা ল্যাংচা মিষ্টি নিয়ে যাওয়া ছিল। তো এই নতুন প্রজন্মে যারা ব্যবসা করতে চায়, প্রথমত এর আগে আমরা কথা বললাম যে পশ্চিমবঙ্গে চাকরির সেরকম নেই, স্কোপ নেই বলতে গেলে। নেই, নেই। এত দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে। তো সেসব আমরা সাইডেই রেখে দিলাম, হ্যাঁ। সেসব নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। তো নতুন প্রজন্মে যারা ব্যবসা করতে চাইছে, তাদের তুমি কি বলতে চাও? ব্যবসার একটা অমূল্য জিনিস, হুম। অতএব প্রথমত আমার পরের কাজ করতে হচ্ছে না, হুম। অতএব যাই করি না কেন, সে গাড়ির মধ্যে পেন বিক্রি করি, আর যেটা নসিবের পরে অনেক সময় ডিপেন্ড, অনেকে 8 পাস করেও একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে, হুম। যে বিজনেস করলেই যে খারাপ তা তো না। একদম। আজকে আমি পরোটা ফুটপাতে বলছি, কালকে আমার একটা দোকান হবে না, কি মানে আছে? হুম। স্বপ্ন তো আমার মধ্যে আছে, স্বপ্ন সবারই থাকে। স্বপ্ন সবারই থাকে, কিন্তু আমার স্বপ্নটা একটু অন্যরকম, যে আমি 14টা বছর যখন পরিশ্রম করতে পেরেছি, আর 5 বছর করি না, আর 5 বছর করি, তারপর তারপরে আমি দেখা যাবে আমি কি। দেখা যাবে কি করি না করি। তো হুম। যারা নতুন প্রজন্মের নতুন, এই যে আমি ভাইরাল হওয়ার পথে কিন্তু 10টা পরোটার দোকান বেড়ে গেছে, হ্যাঁ। আমি সবাইকে সাপোর্ট করি যে করো হবে, এমনকি তারা কেউ আমার জামাইবাবু,
কেউ আমার দাদা, মানে লোকে বলছে তোর কি আরো ভাই হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, তারাই আমার ভাই, ওরাই আমার কাজ। পরিবার ছাড়ার পর যখন আমি কলকাতায় বেরাই, এরাই আমার পরিবার। সে যদি আমার জামাইবাবু হয়ে পাওয়াটা দুটো বেশি বেচতে পারে, সেই পয়সাটা তার মানে পরিবারকে খাওয়াবে। বলতে গেলে তুমি একদিকে ভাইরাল হওয়ার পরে তাদেরও একটা কর্মসংস্থান জোগাড় তাদের করো। একটা কর্মসংস্থানের চাইতে বড় তারা মনে বল পেয়েছে, না হুম। পরোটাটা নিয়ে গেলে আমার 200 টাকা ইনকাম হবে। আমারটা তো কেড়ে খাচ্ছে না, বেচুক না, কি আছে? আমার আমার ভাত তো আমার টাকা তো নিয়ে আসছে না, তার পরিবার কষ্ট করছে বলেই সে যাচ্ছে। এই কি, তারা এতদিন ভয় পেত, তারা কিন্তু এখন ভয় পাচ্ছে যে রাজু যখন উঠেছে আমিও উঠতে পারবো, আমিও পারবো। আমিও পারবো। আমিও সেটাই চাই, আরো বাড়ুক, আরো কলকাতার মধ্যে ছড়িয়ে যাক আমার এই পরোটা বিভিন্ন নামে। তো তুমি যখন প্রথম বলেছিলে যে পরোটা তুমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাও, তো এই পরোটা বিজনেসে তোমার পরিবারের ভূমিকা কতটা? 100-এ তো 90% পরিবার, কারণ আমি শুধু কলকাতায় যাই, আমি বাড়ির কাজ, আমার পরিবার 100-তে 90% সহযোগিতা করে। প্রত্যেকটা লোক, মা বাবা বউ থেকে শুরু করে প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড হেল্প করে, এবং সততার মধ্যে দিয়ে। এর বিকল্প টাকা কিছুতে হয় না। আমরা যেটা এই কথাগুলোর মাধ্যমে জানতে পারলাম যে মনের ইচ্ছা শক্তি আর ধৈর্য যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা অনেক কিছু জীবনে করতে পারি। মানুষ পারবো না, হুম। করবো না বলে কিছুই নেই। শক্তি আনতে হবে, ইচ্ছা শক্তি জাগতে হবে, মনে দুর্বল করলে হবে না, মনে শক্তি আনতে হবে। যেমন আমি পরোটা ভাইরাল হওয়ার পর রিসেন্ট কচুয়ায় একজন পরোটা নামাতে আমার যাই হোক একটা পরিচয় দেয়, আদৌ আমি তাকে জানি না, কিছু লোক ফোন করে বলে তোর জামাইবাবু। এবার খবর যে ওর কাছে গেলাম, যে এই কথা কেন বলছি, বলে দাদা এই কথা বললে আমি 300 করে পরোটা বেচতে বলছি, যে রাজু পরোটা, রাজু পরোটা, আমি রাজু জামাইবাবু। কথাটা শুনে কত ভালো লাগলো। সে তো এই 300 বেচে বলে তার পরিবারের প্রতি খাবার দাবার দিতে পারে। এই আমার নাম হওয়ার পর কোলে মার্কেটে 2-3টে পরোটা বেড়ে গেছে, তারা বলে কি রাজুদার দাদা আমি, এই বলে তারা যারা 100 বেচতো তারা 200 বেচছে। তাদের মনে কিন্তু বল এসছে যে না আমি পারবো। আমার এটা ইচ্ছা শক্তি থাকলে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, যে আমার করতে হবে, আমার পারতে হবে। তো এই যে যে পরোটা বিক্রি করতে করতে হুট করে এই যে আহ, ছবিতে আসা, এই হইচই প্ল্যাটফর্মে আসা, এই জার্নিটা কিরকম ছিল? এটা খুব বেশি দিন আগের না, খুব অল্প দিনের, কিন্তু যে হইচই কি, আমি নিজেও অতটা এর প্রতি অবগত ছিলেন? অবগত, কোনো ইন্টারেস্ট ছিল না আমার। আচ্ছা। এবার আস্তে আস্তে যখন আমাদের ডিসেম্বরে আমার একটা আসলো, তাই তো, ডিসেম্বরে? হ্যাঁ, তারপর যে একজন এসে বললো, আমি ওটা দিদিকে জানালাম যে এই ব্যাপার। কিন্তু এখন বর্তমান যে আহ, মানে নানা রকম প্রবচনা কি প্রতারিত, ওই জন্য আমি অতটা গুরুত্ব দিলাম না। কিন্তু রাইট খবর পেলাম যে জানুয়ারির 4 তারিখ কিছু হতে চলেছে। আচ্ছা। তখন ভিতরে একটা মানে যেহেতু আরো আনন্দ হলো, ইচ্ছা হলো আর আনন্দ, কি। ইচ্ছা যে কি ওপেন ক্যামেরার সামনে এই প্রথম, তো তো পেরেছি, যেটুক তারা বলেছিল তাদের মন জয় করতে পেরেছি। আচ্ছা, পেরেছো? পেরেছি, মানে 100টাই হয়ে গেছে নাকি? হ্যাঁ, একবারেই হয়ে গেছে, একাই 100? একাই। তার আগে এরকম লেখা ছিল, স্ক্রিপ্ট ছিল আর কি script বলতে ছিল। গেলে। তো যাদের আর কি টিভির পর্দায় দেখতে বা যাদের আর কি যাদের সঙ্গে ভেবেছো কোনোদিন যে দেখা হবে, তাদের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করতে কেমন অনুভূতি হয়েছিল? একটা আনন্দ, উদ্দীপনা। আমার তখন মনে হলো কি 14 বছরের এই যে পরিশ্রম, এই যে খাটনি, এই মনে হয় আমার অর্থে নাই, ভালোবাসাতে জুড়িয়ে গেল। তো লাস্ট কিছু বক্তব্য দিয়ে আমাদের এই পডকাস্টটা আমরা আজকে সমাপ্ত করব। আহ, বিশেষত যারা আমরা যেটা আগের প্রশ্নটা করেছিলাম যে নতুন প্রজন্মে যারা বিজনেস করতে চাইছে, অনেক সময় তাদের মনে অনেক ভয় থাকে যে যদি আমি বিজনেস করতে করতে ফেল হয়ে যাই, যদি কোনো কিছু না চলে, আমার টাকা যদি জলে চলে যায়, আমি তখন কি করব? তো যারা সিরিয়াসলি বিজনেস করতে চাইছে, যাদের মনে ইচ্ছা আছে না বিজনেস করিয়ে আমি কিছু করব, আমি চাকরি করব না, আমি মানে একজন বিজনেসম্যান হয়ে দেখাবো, তো তারা কিভাবে জীবনে ধীরে ধীরে ছোট ছোট পায়ে স্টেপ ফেলে ফেলে জীবনে গ্রোথ করতে পারে? তো প্রথমত যে আমি ধরো যখন আমি 50 থেকে 150 মতো পরোটায় আসলাম, আমি তো দিন দিন 20 পিস করে বাড়াচ্ছি, মানে ধীরে 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 ধীরে, একবারে তো হবে না। তো আমি কিন্তু বাড়ি আসতাম 1টার ট্রেন ধরে। আমি জানতাম যে আমি হবে, আমি 20টা টাকার জন্য আধা ঘন্টা বসে থাকতাম। তো সাফল্যই হচ্ছে জীবনের মূল চাবিকাঠি। একদম। অতএব আজকে হচ্ছে না বলে কালকে হবে না এর কোনো মানে না। প্রচুর পরোটা ফিরিয়ে এনেছি, প্রচুর অ্যাভেলেবেল দিন, এমন দিন গেছে 150 থেকে 200 টাকা আমার লাভ হয়েছে। প্রচুর প্রচুর দিন পরোটা এনে লোকরে বিলানো, দিদি বাড়ি দিয়ে আসা, পাড়ায় দিয়ে আসা, প্ল্যাটফর্মে বিরানো করা, অ্যাভেলেবেল এত এত পরোটা। কিন্তু আমার ভিতরে একটা জেদ ছিল যে
আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে। একদম বাস্তব আজকের কথা বলছি, যে 11টা ট্রেন ধরিনি, যে বসি না 12টা অবধি বসি, যদি 50 টাকা হয় 12 থেকে 1টা পর্যন্ত। তো আমি আমার বিয়ের পরেও আমি প্রচুর পরোটা ফেরত নিয়ে এসেছি, বিক্রি হয় না হয় না, কিন্তু ভিতরে একটা জেদ ছিল। তখন তো এত ফুড ব্লগ তো আসলো করোনার অনেক পরে, হুম, এর আগে তো এতটা প্রচলন ছিল না। এখন তো একটা ফোন ধরলেই সে বলা গেল, কিন্তু আমরা তো কঠিন বাস্তবটা দেখে এসেছি, করোনার আগে তো এসব ছিল না। কিন্তু আমার এই কথাটা ছিল, এই কথার মানে হচ্ছে যে আজকে আমার ফেরত যাচ্ছে, কাল তো নাও যেতে পারে, পরশুদিন তো নাও যেতে। এইখানে যখন একটা স্টল বসায়, তো লোক, আমার তো লোককে জানাতে হবে জানাতে যে হবে। এইখানে একটা কফি পাওয়া যায়, কি এখানে পাকোড়া পাওয়া যায়। ধীরে ধীরে লোকে জানবে, আজকে 50 গ্রাম থেকে শুরু করলাম, 500 তো আমার হবে। ধীরে 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 হ্যাঁ, growth হবে। ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি না পারে। যে ইঞ্জিনিয়ার, সেও তো ইচ্ছা শক্তিতে তার করছে। একদম। যে ফ্লাইট চালাচ্ছে, সেও তো তার অভিজ্ঞতা, ইচ্ছা শক্তি। হুম। পৃথিবীতে মূল হচ্ছে ইচ্ছা শক্তি। মনের মধ্যে ইচ্ছাকে আনতে হবে, জাগাতে হবে, যে আমি পারবো, আমার চেষ্টা করতে হবে। এইবার যে যেটা লেভেল। দেখো, রাজুদার কথা অনুযায়ী বিজনেস এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা কিছু সিঁড়ি আমরা বেয়ে বেয়ে উপরে উঠি। দুটো সিঁড়ি উপরে উঠবো, নিচে পড়বো, তিনটে সিঁড়ি উপরে উঠবো, পড়বো। এভাবে উঠতে নামতে পড়তে পড়তে আমরা কিন্তু একসময় কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে একটা যেতে জায়গায় পারবো। দাঁড়িয়ে যাব। তো জীবনে কিন্তু যদি বিজনেস করতে হয় আমাদের কিন্তু ওঠানামা কিন্তু লেগেই থাকবে। জীবনে সাকসেস তো আসবে, অবশ্যই আসবে, কিন্তু তার জন্য আমাদের ধৈর্য ধরে